স্বাগত জানাচ্ছি টিভিএন 24 এর নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি তাহিয়া রুবাইয়াত অপলা। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে আমাদের নিয়মিত এই আয়োজন। আজকে আমার সাথে আলোচনার জন্য অনলাইনে যুক্ত আছেন ইউনিভার্সিটি অফ নিউ অরলিন্স থেকে প্রফেসর ডক্টর মোস্তফা সারোয়ার, এবং আমার সাথে আরো যুক্ত আছেন সাউদার্ন ইউনিভার্সিটি অফ ব্যাটন রুজের ফরমার চেয়ারম্যান ইংলিশ ডিপার্টমেন্টের প্রফেসর ডক্টর মুনির মোস্তফা আলী। দুজন অতিথিকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। দুজন অতিথি সঙ্গে থাকবেন, আমরা আলোচনা করব, তবে তার আগে আজকের দিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর একাংশ দর্শকদেরকে জানিয়ে আসতে চাই। 2028 সালে আমেরিকান প্রেসিডেন্ট নির্বাচন হবে তো, প্রশ্নটা উঠেছে কারণ সম্প্রতি হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিতে সাথে প্রেসিডেন্ট ট্রাম্প এর যে কথোপকথন হয়েছিল, সেখানে জিজ্ঞাসা করা হয়েছিল কেন তিনি ইউক্রেনে নির্বাচন দিচ্ছেন না। জেলেনস্কি জবাবে বলেছিলেন যুদ্ধের কারণে দেশে জরুরি অবস্থা জারি আছে, এই অবস্থায় নির্বাচন দেওয়া সম্ভব না। জেলেনস্কির জবাবটা বেশ মনে ধরেছে প্রেসিডেন্ট ট্রাম্পের। সেই সূত্র ধরেই সংবাদ মাধ্যম সিএনএন বিশ্লেষণ প্রকাশ করেছে, যেখানে তারা বলছে এই ধরনের কোনো পরিকল্পনা আগামী প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে ট্রাম্প করলে সেটা হবে ডেমোক্রেটদের জন্য ভয়াবহ অশনি সংকেত। তবে প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন তিনি এখনো নিশ্চিত নন তৃতীয়বারের মতো তিনি নির্বাচন করবেন কিনা। এদিকে গভর্নর এবং মেয়রের প্রবল আপত্তি সত্ত্বেও শিকাগোতে অবৈধ অভিবাসীদের ধরপাকড়ে চূড়ান্ত প্রস্তুতি নিয়ে রেখেছে ট্রাম্প প্রশাসন। তবে কবে নাগাদ অভিযান শুরু হবে সেটা পরিষ্কার করেননি তিনি। এই অভিযানে লস অ্যাঞ্জেলেস এবং শিকাগোর মতোই সহায়তা নেওয়া হবে ন্যাশনাল গার্ডের। তবে মঙ্গলবার ইউএস ডিস্ট্রিক্ট জাজের দেয়া এক রায়ে বলা হয়েছে লস অ্যাঞ্জেলেসে মিলিটারির ব্যবহার করে প্রেসিডেন্ট এবং ডিফেন্স সেক্রেটারি ফেডারেল আইন অমান্য করেছেন। দেশের বাইরের খবর, চায়নার তিয়ানজিনে 2 দিন ব্যাপী সফর শেষে সোমবার রাতে দিল্লিতে ফিরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সেখানেই সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসএসসিও জোটের শীর্ষ সম্মেলনে অংশ নেন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভলোদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করেন। চীন, রাশিয়া ও ভারত দীর্ঘদিন ধরেই এসসিওকে পশ্চিমা বিশ্বের জোট নেটোর বিকল্প একটি মঞ্চ হিসেবে তুলে ধরার চেষ্টা করেছে। আবার নানা কারণে এসসিওতে সম্পৃক্ততার বিষয়ে ভারতের নানা দ্বিধাও কাজ করেছে। তবে এর মধ্যেই চায়নার মিলিটারি প্যারেড দেখতে দেশটিতে আছেন নর্থ কোরিয়ার লিডার কিম জং উন, পুতিনও থাকছেন সেখানে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই বিশাল শোডাউনের মধ্য দিয়ে চায়না আসলে আমেরিকাকে কিছু বার্তা দিতে চায়। এসসিও সম্মেলনের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সম্প্রতি ইরানের উপর পশ্চিমাদের নিষেধাজ্ঞা জারির বিষয়টি নিয়েও আলোচনা করেছে চায়না এবং রাশিয়া। এসব বিষয় নিয়ে আজকে আলোচনা করব। দুজন অতিথি আমাদের সঙ্গে রয়েছেন। প্রফেসর ডক্টর মোস্তফা সারোয়ার, আপনার কাছে আসি। 2018 সালে প্রেসিডেন্ট নির্বাচিত হবে কিনা, নির্বাচন হবে কিনা, জেলেনস্কি এবং ট্রাম্পের একটি কথোপকথনের উপর ভিত্তি করে সিএনএন একটি বিশ্লেষণ ধর্মী প্রতিবেদন করেছে। গণমাধ্যমগুলোতে মাঝে মাঝে আমরা এরকম বিশ্লেষণ দেখি, ট্রাম্প বিরোধী নানাবিধ বিশ্লেষণ দেখি। আসলে এই যে নির্বাচন নিয়ে এক ধরনের ধোঁয়াশা তৈরি করা, তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট হবেন কিনা, ট্রাম্পের খামখেয়ালিপনাকে আমরা এখানে বেশি গুরুত্ব দিব এই ধরনের বক্তব্যকে, নাকি আসলে গণমাধ্যমগুলোর হুটহাট করে করা এই ধরনের বিশ্লেষণী মন্তব্যগুলোর উপর বেশি গুরুত্ব দিব? আপনার পর্যালোচনা শুনবো। মানে সুন্দর প্রশ্ন হয়েছে। যুক্তরাষ্ট্রে প্রচুর লেখক বেড়ে গেছে আর কি, ওপিনিয়ন রাইটার্স প্রচুর, অনেক শিক্ষিত লোক ভালো লেখে, কাজে কিছু তো একটা লিখতে হবে। কাজে এই নিয়ে একটা ভালো হইচই করা, এটা তো মানে ব্যাপারটা জমে উঠছে, মানে রসের ব্যঞ্জনা হচ্ছে। কিন্তু নির্বাচন হবে, ওই নির্বাচন, কারণ আমরা যদি দেখি জেলেনস্কির ব্যাপারটা আলাদা, তাদের ওটা হতে পারে। আপনি লক্ষ্য করে দেখুন, জেলেনস্কি এমার্জেন্সি করে নির্বাচন দিচ্ছে না, কিন্তু যুদ্ধে কিন্তু সে জয়লাভ করছে না, যুদ্ধে সে কিছু করছে। অন দ্য আদার লোক, দ্বিতীয় বিশ্বযুদ্ধে দুটো সবচেয়ে বড় পার্টনার শক্তি, একটা হলো যুক্তরাষ্ট্র আর একটা হলো গ্রেট ব্রিটেন, ইউনাইটেড কিংডম। দুজনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে তারা নির্বাচন করেছে। সবচেয়ে মজার জিনিস যে ইউনাইটেড কিংডমে দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রায় শেষ হয়ে যাচ্ছে, তখন সেই নির্বাচনে আমাদের যে মানে যে খুব নামজাদা যে সিগারেট খেত, যে হ্যাঁ কি করে চার্চি,
হি লস্ট দ্য ইলেকশন। যুদ্ধের ভেতরে তখনও কিন্তু শেষ হয়নি, মানে ইস্টার্ন থিয়েটারে ওয়ার চলছিল। কাজেই মানে এ সমস্ত ওজোর দিয়ে যুক্তরাষ্ট্রের নির্বাচনকে ব্যাহত করা হবে, সেটা কখনো হবে বলে আমার মনে হচ্ছে না। হয়তো এর যদি মনে ইচ্ছাও থাকে ডোনাল্ড ট্রাম্পের, সেটা আমি বলতে পারবো না তার মনে কি ইচ্ছা আছে, যদি তার থেকেও থাকে, আমার যেন মনে হয় এটা সম্ভব হবে না। নির্বাচন হবে 2028-এ, এই জন্য সবার প্রস্তুতি নেওয়া দরকার। জি, প্রফেসর ডক্টর মনির মোস্তফা আলী, আপনার কাছে আসলে একই ধরনের প্রশ্ন করব। মানে ডোনাল্ড ট্রাম্পের হুটহাট মন্তব্য কিংবা হুটহাট দুই একটা বিষয়, এইসবের সাথে তো আসলে আমরা অভ্যস্ত হয়ে গেছি। গণমাধ্যমগুলো কি রাজনৈতিক উত্তেজনা একটু বাড়াচ্ছে কিনা, আপনার কাছে কি মনে হয়, নাকি বিশ্লেষণটা ঠিকঠাক আছে? আপনাকে ধন্যবাদ এবং সারোর ভাইকে শুভেচ্ছা। সারোর ভাই আমার অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ, আর উনি যখন কথা বলেন ওনার কথার উপর কথা আমি বলাটা আমার শোভনীয় নয়। আর উনি যেটা বলেছেন ওটা সঠিক কথাই বলেছেন। আর আমি এটা ঠিক রিউমারের মধ্যেও ঠিক ফেলবো না। এই যে ডোনাল্ড ট্রাম্প যে মন্তব্যটা করলেন, আসলে ডোনাল্ড ট্রাম্প এমন একটা টক্সিক ব্যক্তি, বিশেষ করে ডেমোক্র্যাটদের কাছে, যে উনি হাসি ঠাট্টাও করতে পারেন। উনি হাসি ঠাট্টা করলেও সেটা ডেমোক্র্যাটটা খুব সিরিয়াসলি নেয়। এই যে দুটো গভর্নর, এই ব্যাপারে দুটো গভর্নরকে আমরা দেখেছি তারা মন্তব্য করেছে, একটা ইলিনয়ের গভর্নর আর একটা ক্যালিফোর্নিয়ার গভর্নর। তারা এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বলছে যে ইলেকশন নাও হতে পারে, সে হয়তো ওই একটা অটোক্রেটিক ডিসিশন নেবে, সেই ইলেকশন বার্তা দিয়ে দেবে। ডেমোক্র্যাটদের রান করার জন্য অনেক ভালো ভালো ইস্যু আছে, সেই সমস্ত ইস্যু সামনে জনগণের সামনে নিয়ে আসাই আমার মনে হয় ভালো। এই সমস্ত বিউমারে কান না দিয়ে, দেখুন এখানে ব্যাপারটা সারার ভাই তো মোটামুটি ব্যাখ্যা করেছেন যে জেলেনস্কি যেটা বলেছেন, তিনি বলেছেন যে তার দেশে এখন মার্শাল ল চলছে, কারণ মার্শাল লর মধ্যে এই ইলেকশন দেওয়া চলে না। কারণ মার্শাল ল যেখানে থাকে সেখানে তো কনস্টিটিউশনই সাসপেন্ডেড থাকে, সেখানে আবার কিসের ইলেকশন? তো আপনার ইউক্রেনের যে আইন, সেই আইনটা তো আর আমেরিকা প্রয়োগ করলে চলবে না। আমেরিকার আপনার সেই 250 বছরের ইতিহাসে আমরা দেখেছি যে অনেকগুলো জেনারেল তারা প্রেসিডেন্ট হয়েছে, কিন্তু এখানে তো মার্শাল ল কখনো আসেনি। আর আমেরিকায় কখনো মার্শাল ল হবে এটা তো চিন্তাও করা যায় না। হ্যাঁ, আমেরিকা যুদ্ধে গেছে, যুদ্ধে তো অনাবরত এখন আমরা প্রতিনিয়ত দেখি, এই যে এই বছর তারা যুদ্ধে গেল ইরানের এগেইনস্টে। হ্যাঁ, তার মানে কি এই যে আপনার সেই ইরানের সাথে যুদ্ধ হলো বা কার সাথে যুদ্ধ হলো, সেখানে সেই ইলেকশনটা বন্ধ করে দিল? এটা কি এতই সহজ? এগুলো আসলে আমি একটু বিরক্ত ডেমোক্রেটদের প্রতি। এই যে ডেমোক্রেটরা এত ভালো ভালো ইস্যু থাকা সত্ত্বেও তারা ইলেকশনে হেরে যায়, এই সমস্ত কারণে তারা হেরে যায়। কারণ তারা তাদের যে ইলেকট্রাল যে ইস্যুস গুলো আছে, ভালো ভালো ইস্যুস, সেগুলো তারা কনভে করতে পারে না ভোটারদের কাছে। তারা এই যে আগলুম বাগলুম কথাটা বলে এই জনগণের মাথাটা খারাপ করে দেয়। হ্যাঁ, আমি বলবো যে ট্রাম্প আমার বিশ্বাস ট্রাম্প হয়তো এই যে 2024 যে ইলেকশনটা করলো এবং করে জিতলো, এই ইলেকশনটা হয়তো সে করতো না তার এগেনস্টে যদি অনেকগুলো মামলা না থাকতো। সে খুব বিপদের মধ্যে ছিল এবং সেই বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য কিন্তু সে এই ইলেকশনটা করছে। আমার মনে হয় না যে সেই ইলেকশনটা করতো। আর 2028-এ তার বয়স হবে 82, 81 তার বয়স হবে। আর ওই বয়সে আমার মনে হয় না ট্রাম্প আবার ইলেকশনে আসবে। এবং সে যদি চায়ও, হ্যাঁ, ট্রাম্প মানে তার একটা প্রপেন্সিটি আছে আপনার অটোক্র্যাট হওয়ার, সে অটোক্রেটিক অনেক ডিসিশন সে নেয়, এটা সত্য কথা। তার মানে এই নয় যে সে এই মানে 250 বছরের ডেমোক্রেসিকে বাইপাস করে সে মানে ইলেকশন বন্ধ করে একটা ডিক্টেটর হয়ে যাবে। এই সুযোগটাও আমেরিকায় নেই। আমেরিকান ডেমোক্রেসি এমন ভাবে ইনগ্রেন্ড যে এটাকে বাইপাস করে। আর আপনি দেখেন আমাদের যে ইলেকশন কমিশন, এটা এত ইন্ডিপেন্ডেন্ট, মানে এত ইন্ডিপেন্ডেন্ট যে এটাকে কি করে ইলেকশন হবে না, মানে একজন বললে, একটা প্রেসিডেন্ট বললে ইলেকশন হবে না, আর ইলেকশন কমিশন বললে হ্যাঁ আমাদের ইলেকশনের কোনো প্রয়োজন নেই, এটা কোনো মতেই হতে পারে না। কাজে এগুলো আমাদের আলাপের মধ্যেই আমার মনে হয় আনাটা ঠিক না। জি,
প্রফেসর ডক্টর মোস্তফা সরোয়ার, আপনার কাছে আসলে ছোট্ট করে একটি মন্তব্য শুনবো। মানে ট্রাম্প একটা কোনো একটা মন্তব্য করলো, মিডিয়াগুলো আসলে সেটাকে বাড়িয়ে টাড়িয়ে অনেক বিশ্লেষণ করলো। ডেমোক্রেটদের যে বিষয়টি, ডক্টর মনির মুস্তফা আলী যেটি বলছিলেন, মানে ডেমোক্রেটদের নিজস্ব কোনো পরিকল্পনা, নিজস্ব কোনো রাজনীতি, জনগণের জন্য তাদের নিজস্ব কোনো প্রতিশ্রুতি, তাদের নেতৃত্বকে দিবে সামনের দিকে, এই ধরনের কোনো পরিকল্পনা উপস্থাপন, এগুলো কিন্তু আমরা দেখছি না। মানে ডেমোক্রেটদের রাজনীতি কেন জানি ট্রাম্প কি বলছে, ট্রাম্প কি করছে, সেটার সমালোচনা কেন্দ্রিক হয়ে যাচ্ছে। আমেরিকার সামনের দিনগুলোতে নির্বাচন প্রক্রিয়ায় বলি কিংবা অন্যান্য রাজনৈতিক প্রক্রিয়ায় বলি, কিংবা গণতন্ত্রের কথাই বলি না কেন, এগুলোর জন্য আসলে ডেমোক্রেটদের এই রাজনৈতিক ব্যর্থতাকে আসলে হুমকি বলে মনে করেন কিনা? হ্যাঁ, আমি তার আগে ডক্টর মনির মুস্তফা আলী আমার অতি প্রিয় এবং ভেরি স্মার্ট, মানে ওয়ান অফ দ্য স্মার্টেস্ট প্রফেসরস ইন ইউএসএ কামিং ফ্রম দ্য বাংলাদেশ ব্যাকগ্রাউন্ড। তার কথাগুলো আমার খুব ভালো লেগেছে। আমি তার সঙ্গে একমত যে ডেমোক্র্যাটদের যে মানে অনেক ইস্যু আছে, কিন্তু এই ইস্যুগুলোকে সেন্ট্রালাইজড থিম তৈরি করে যে তারা সামনে এগিয়ে যাবে, সেটা তারা করছে না। আমরা যেটা যেটা দেখছি আপনার এই প্রশ্নে মানে সুর ধরে আমি বলতে পারি যে যে ডেমোক্র্যাটদের যে এই যে ব্যাপারটা, এই যে তাদের যে একটা আপনি লক্ষ্য করে দেখুন, মনে হয় যেন অনেকগুলো ডিসজয়েন্টেড বিভিন্ন ইউনিট নিয়ে হলো ডেমোক্রেটিক পার্টি। এর কোনো সেন্ট্রাল থিম আমরা দেখি। এখানে যে সাবগ্রুপ গুলো আছে তার মধ্যে কিন্তু অন্তর্দ্বন্দ্ব রয়েছে। এগুলোকে বাদ দিয়ে, এগুলোকে সলভ করে এরা যদি একটা ইউনিফাইড প্ল্যাটফর্ম নিয়ে যদি সামনে আগায়, তাহলে কিন্তু তাদের জন্য অনেক ব্যাপার রয়েছে, তাদেরকে তাদের যেগুলো উপকারে আসতে পারে এবং তাদের সামনে এগিয়ে যাওয়ার জন্য। কিন্তু সেটা আমরা দেখছি না, এবং সেই সংকেত রয়েছে যে ভবিষ্যতেও তারা এটা করতে পারবে কিনা, এবং আবার তারা ব্যর্থতার সেই মানে কণ্টক মালা তারা আবার পড়বে কিনা, তাও কিন্তু আমরা শিওর করে বলতে পারছি না। তাদের জন্য একটা হচপচ ব্যাপার রয়েছে। যেমন ধরুন এই যে যে ব্যাপার নিয়ে আমরা আলোচনা করছি, দিস ইজ নট এ ইস্যু, ইজ নট অ্যান ইস্যু এট অল। এটাকে তারা ইগনোর করতে পারতো অ্যাজ এ জোক। হ্যাঁ, কিন্তু এটা নিয়েই তারা করছে। কিন্তু অন্য যে ইস্যুগুলো যেগুলো জনসাধারণ, যুক্তরাষ্ট্রের জনসাধারণের যে কষ্ট, দুঃখ, আশা, আনন্দ, এগুলোকে নিয়ে যে একটা থিম তৈরি করে যে একটা মানে সামনে যাওয়া, এটা আমরা কিন্তু অনেকবার আমরা লক্ষ্য করেছি এখানকার নির্বাচনী সময়গুলোতে, সেটা এখন আমরা দেখছি। জি, আমি আরো একটি বিষয় আলোচনায় আনতে চাই। প্রফেসর ডক্টর মনির মোস্তফা আলী, আপনার কাছে যেতে চাই। মঙ্গলবার মানে আজকে ইউএস ডিস্ট্রিক্ট জাজের এক রায়ে বলা হয়েছে লস অ্যাঞ্জেলেসে মিলিটারি ব্যবহার করে প্রেসিডেন্ট এবং ডিফেন্স সেক্রেটারি ফেডারেল আইন অমান্য করেছেন। মানে একজন ক্ষমতাধর ব্যক্তি তিনি কি করছেন সেটা নিয়ে বিচার বিভাগ যে রায় দিচ্ছে, আমরা মাঝে মাঝে এই ধরনের ঘটনা দেখছি। মানে সর্বোচ্চ ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করা কিংবা তার সমালোচনা করার মাধ্যমে এক ধরনের চেক অ্যান্ড ব্যালেন্স যদি করা হয়, সেটি মনে হয় গণতন্ত্রের জন্য ভালো। কিন্তু কেন জানি মনে হচ্ছে যে পরপর বেশ কিছু ঘটনাতে শুধুমাত্র মানে জাজদের কাছ থেকে কিংবা আদালতের কাছ থেকে আইনি ব্যাখ্যা আসছে, সমাধান আসছে না। মানে সাধারণ মানুষ তো আসলে কিংবা রাজনীতিতে তো আসলে আমরা শুধু আইনি ব্যাখ্যা চাই না, আমরা তো আসলে সমাধান চাই কিংবা সেটার একটা ইমপ্লিমেন্টেশন চাই। আপনার কাছে কি মনে হয়? এই আইনটা সম্পর্কে আমি বেশ অবহিত, আমি অনেকদিন ধরেই অবহিত। প্রথমে এই জাজটা যে রায় দিয়েছে, এই জাজের রায়টা একদম সঠিক হয়েছে। তো প্রথমে আমরা আইনটার দিকে দেখি, আইনটা কি জানি। এই আইনটা কি? এই আইনটা হলো, এর নামটা হচ্ছে দ্য পার্সি কমিটেটাস অ্যাক্ট অফ 1878। এটা করা হয়েছিল, তখন প্রেসিডেন্ট ছিল রুথারফোর্ড বি হেস। এখন রুথার বি হেস আপনার 1876-এ সে প্রেসিডেন্ট হয়, এবং সেই প্রেসিডেন্ট সেটাও কিন্তু এই যে আমরা সাম্প্রতিক কিছু প্রেসিডেন্সিয়াল ইলেকশন দেখেছি, যেমন গোর ভার্সেস বুশ, খুবই কন্টেস্ট ছিল। গোর আপনার পপুলার ভোট পেয়েও সে হতে পারেনি, শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের রায় বুশ প্রেসিডেন্ট হয়ে গেল। এরকমই কিন্তু একটা প্রেসিডেন্সিয়াল ইলেকশন হয়েছিল আপনার 1876-এ।
হ্যাঁ, তখন এই রুথার বি হেস রিপাবলিকান ক্যান্ডিডেট ছিল, আপনার ডেমোক্রেটিক ক্যান্ডিডেট ছিল, আমি নামটা ভুলে গেছি, সম্ভবত লাস্ট নামটা টাইডে, সে ছিল হলো নিউ ইয়র্কের গভর্নর। তো ইলেকশনে এই রুথার ফোর্ড বি হেস আপনার পপুলার ভোটে হেরে যায়, পপুলার ভোট কিন্তু বেশি পেয়ে যায় গভর্নর টাইডে। তখন যে আপনার ইলেকট্রাল কলেজের যে ভোটটা ছিল সেটাও কিন্তু ছিল, মানে ডিসাইসিভ না, যার ফলে একটা কমিশন গঠন করা হয়। সেই কমিশন একটা কম্প্রোমাইজের মাধ্যমে ওই হেসকে করা হয়, প্রেসিডেন্ট করা হয়। এখানে সেই সেই কম্প্রোমাইজটা কি, মানে কিসের বিনিময়ে তাকে সেই প্রেসিডেন্সিটা দেওয়া হয়? তখন আমরা জানি যে রিপাবলিকান প্রেসিডেন্ট যারা হতো, সেই আপনার আব্রাহাম লিঙ্কন থেকে শুরু করে, আব্রাহাম লিঙ্কনের পরে যে হেজ প্রেসিডেন্ট হলো, তারা কিন্তু আপনার এই যে স্লেভারি যে ছিল, স্লেভারি বিপক্ষে। তারা এই যে যেমন আব্রাহাম লিঙ্কন আপনার স্লেভারিটা তুলে দিল, এবং সাউদার্ন স্টেটে তারা কি করলো, তারা আপনার 14th অ্যামেন্ডমেন্টকে প্রোটেক্ট করার জন্য ফেডারেল ট্রুপস এখানে পাঠালো আর কি, ফেডারেল মানে ব্ল্যাকদের প্রোটেকশনের জন্য। এবং 14th অ্যামেন্ডমেন্ট যেটা ব্ল্যাকদেরকে ইকুয়াল প্রোটেকশন আন্ডার দ্য ল দিল আর কি। তো তখন এই যে ফেডারেল ট্রুপস যেখানে পাঠানো হতো, এরা স্থানীয় ব্যাপার স্যাপারে হস্তক্ষেপ করতো, এবং এটা ডেমোক্র্যাটদের খুব একটা অসহ্য হয়ে গেল। তো সেই ডেমোক্র্যাটদের এই কথা দেওয়া হলো যে ওই আইনটা আমরা তুলে ফেলবো, ওই আইনটা তুলে ফেলবো না, একটা আইন করব যাতে করে এই ফেডারেল ট্রুপস লোকাল ম্যাটারে হাত না দিতে পারে। সেটা হচ্ছে কমিটেটাস অ্যাক্ট অফ আপনার 1878। তারপরে কিন্তু ফেডারেল ট্রুপস আপনার পাঠানো হয়েছে, যেমন ধরেন আপনার প্রেসিডেন্ট আইজেন হাওয়ারের আমলে আপনার এখানে 1954-এ যে কালোরা এই যে আপনার ডিসেগ্রিগেশনের যে একটা রায় পেল, যে যে স্কুল মানে পাবলিক ফ্যাসিলিটিস এগুলো ডিসেগ্রিগেশন হবে। হ্যাঁ, তখন কিন্তু সাধারণ স্টেটগুলো এগুলো চাইনি, মানে একই স্কুলে কালোরা যাক সাদারা যাক, এগুলো সাধারণ স্টেটগুলো চাইনি। এবং সেগুলো প্রতিহত করার জন্য আপনার আইজেন হাওয়ার কিন্তু ফেডারেল ট্রুপস পাঠিয়েছে সাউথে। হ্যাঁ, এটাকে কিন্তু অনেকে বলে যে এই যে একটা, এটা তো আগেও ভায়োলেটেড হয়েছে, কারণ এই যে আইজেন হাওয়ারের কথা বলে সে ভায়োলেট করেছে, কিন্তু সে ভায়োলেট করেনি, কারণ সে কি করেছে, সে একটা ফেডারেল যে একটা রায়, একটা ফেডারেল রায় 1954-এ, সেটাকে প্রোটেকশন করার জন্য সে কিন্তু ট্রুপস পাঠিয়েছে, লোকাল কোনো ইস্যুর জন্য কিন্তু সে ট্রুপস পাঠায়। এখানে দেখুন যে ট্রাম্প যেটা করছে সেটা হচ্ছে লোকাল যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটাকে সামাল দেওয়ার জন্য ফেডারেল ট্রুপস পাঠাচ্ছে। হ্যাঁ, এই জন্য সে ওই একটা ভায়োলেট করছে। হ্যাঁ, কাজে এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই যে এটা যদি অ্যাপিল কোর্টেও যায়, এটা মানে এটা করতে পারবে না। আমার মনে হয় না যে কোর্ট যদি আনবায়াসড হয়, তাহলে এই যে লয়ার কোর্ট যে রায়টা দিয়েছে, এই রায়টা বহাল থাকবে। হ্যাঁ, এটা নিঃসন্দেহে ট্রাম্প এই যে যেটা করেছে এটা সঠিক করেনি, এবং এটাও কিন্তু একটা ইস্যু যেটা ডেমোক্র্যাটরা ইউজ করতে পারে। হ্যাঁ, এইগুলোই আমি এই যে আগের সেগমেন্টে যেটা বললাম, যে ডেমোক্র্যাটদের অনেক ভালো ভালো ইস্যু আছে, সেগুলো তারা ইউজ করতে পারে, সেগুলো জনগণের সামনে তুলে ধরতে পারে, সেগুলো জনগণের সামনে তারা ব্যাখ্যা করতে পারে। হ্যাঁ, এখানে যে দেখা গেছে যে ট্রাম্প তার যে প্রপেনসিটি ফর আপনার অটোক্রাসি, এগুলো সে দেখাচ্ছে। তার মানে এই না যে ইলেকশনকে সে ক্যান্সেল করতে পারবে, কিন্তু অটোক্রেটিক কিছু ডিসিশন নেয় যেটা দেশের জন্য ভালো না, এইগুলো ডেমোক্রেটরা বলতে পারে। জি, প্রফেসর ডক্টর মোস্তফা সরওয়ার। হ্যাঁ, আমি ডক্টর মুনির মোস্তফা আলীর সঙ্গে একমত। আমরা একটা এক্সাম্পল দেখেছি যে এখানে যখন ক্যাটরিনা, যে আমি তো নিউ অর্লিন্সের অধিবাসী, মানে এখানে যখন ক্যাটরিনা হলো বিশাল ঝড়, মানে এবং মানে যে পানি এসে পুরো শহরটাকে ডুবিয়ে দিয়েছিল, এবং কোথাও কোথাও পানির মানে গভীরতা ছিল 22 ফিট, যেটা প্রায় আমাদের পদ্মা মেঘনার জাংশন, মানে ওখানে যে ডেক তার কাছাকাছি এখানে পানি ঢুকে গিয়েছিল এই শহরটা, যে চারিদিকে এটা বাঁধ দিয়ে আটকানো, কাজে এটা একটা বোলের মতন হয়ে গিয়েছিল। তখন এখানে যে সামরিক মানে মানে ফেডারেল আর্মি যেখানে আসবে এবং ন্যাশনাল গার্ড যে এখানে নিয়োগ করা হবে,
তাতে স্ট্রাকচারটা কি হবে এই নিয়ে ঝগড়া লেগে গেল। ঝগড়া, বুশ হলো প্রেসিডেন্ট আর আমাদের এখানে হলো ব্লাঙ্কো করে এক মহিলা, মিসেস ব্লাঙ্কো হলো এখানকার গভর্নর। এদের নিয়ে লাগলো যে এখানকার কমান্ড স্ট্রাকচারটা কি হবে, যে ন্যাশনাল গার্ড মানে ইট ইজ আন্ডার দ্য গভর্নর, মানে এর যে স্ট্রাকচারটা ইট ইজ আন্ডার দ্য গভর্নর। ফেডারেল গভর্নমেন্ট প্রেসিডেন্ট ক্যান সামন অ্যান্ড ক্যান, এদেরকে কোন দেশের প্রতিরক্ষার জন্য এদেরকে সে ব্যবহার করতে পারে উইথ দি প্রপার প্রোটোকল উইথ দি গভর্নর। এভাবেই কিন্তু সবসময় চলে আসছে। ক্যাটরিনার সময় এ নিয়ে একটা গোলমাল লেগে গেল। আমরা দেখলাম যে আর্মি আসতে পারবো না, কারণ ব্ল্যাঙ্কো সে এখানকার গভর্নর, সে পারমিট করলো না। সে বললো যে নো, উই গট টু নো হোয়াট উইল বি দি স্ট্রাকচার। তারপরে ঠিক হলো যে না, এটা গভর্নরের আন্ডারে স্ট্রাকচার থাকবে, কিন্তু একটা কমন নমিনেশন দেওয়া হলো। ভদ্রলোকের নাম মুনির, মনে রাখবে, অনারারি, জেনারেল অনারারিকে দেওয়া হলো। উনি কিন্তু তখন সার্ভিসে নেই, উনি কিন্তু রিটায়ার্ড। হ্যাঁ, যে কিন্তু ওই রিটায়ার্ড জেনারেল অনারারিকে দুই, মানে ফেডারেল গভর্নমেন্ট এবং যে আমাদের যে লুইজিয়ানা স্টেট গভর্নমেন্ট রাজি হয়ে তাকে দায়িত্ব দিল এটাকে সুপারভাইজ করার জন্য। কাজে আমরা দেখছি যে মানে অতীতে এরকম প্রেসিডেন্ট রয়েছে, এখন বর্তমানে যে পাঠাচ্ছে মানে ফেডারেল সৈন্য, ফেডারেল সৈন্য তো না, যেমন লস অ্যাঞ্জেলেসে করেছে কি, যে লোকাল মিলিশিয়া যেটা যেটা লস অ্যাঞ্জেলেসের ন্যাশনাল গার্ড, সেটাকেই সে ই করেছে, ও মানে গভর্নরের রাইটটাকে সুপারসিড করে সে তার আন্ডারে নিয়ে তাদেরকে নিয়োগ করেছিল। এটা আমার মনে হয় যে এটার চ্যালেঞ্জ আরো উপরে চলে যাবে, এবং আমার যেন মনে হয় যে এটা আমি যেটা দেখছি যে সুপ্রিম কোর্টের একজন টপে যদি চলে যায়, হ্যাঁ, একদম যেখানে 9 জাজ আছে, সেখানেও কিন্তু অনেক লিবার্টারিয়ান জাজ আছে, যেগুলো ডোনাল্ড ট্রাম্প নিজেই তাদেরকে ই করেছে, নিয়োগ করেছে তার প্রথম 4 ইয়ার্স টার্ম। কিন্তু আমার যেন মনে হচ্ছে যেহেতু তাদের মধ্যে লিবার্টারিয়ান টেন্ডেন্সি রয়েছে, কাজে আমার যেন মনে হয় তারা যে অতীতের যে কনস্টিটিউশনাল নর্মটাকে মেনটেন করবে বলে আমার মনে হচ্ছে। জি, আমরা দুজনের পর্যালোচনা শুনছিলাম। আমরা আরো একটি বিষয় আলোচনায় আনতে চাই, দেশের বাইরের খবর আলোচনায় আনবো, তবে আমাদের দেশ আসলে এটার সাথে বেশ ভালোভাবেই সম্পৃক্ত। মানে চীন আর রাশিয়া তো আগে থেকেই আমেরিকার শত্রু তালিকায় ছিল, এখন সেখানে ভারত নাহু নাহু করেও যুক্ত হতে যাচ্ছে। এই জোট কি আদৌ আমেরিকার জন্য হুমকি হবে বলে মনে করছেন, নাকি এটি আসলে কূটনৈতিকই একটি কৌশল? প্রফেসর ডক্টর মুনির মোস্তফা আলী। হ্যাঁ, আপনি বললেন যে চীন এবং রাশিয়া আমেরিকার শত্রু, এটা কিন্তু সম্প্রতি। রাশিয়া অনেক আগের শত্রু, সে আপনার কোল্ড ওয়ারের সময় রাশিয়া তো বড় শত্রু ছিল, কিন্তু চায়না তো শত্রু ছিল না। চায়না তো আপনার এই কয়েক বছর আগেও তো তারা মিত্র ছিল, এবং চায়নার যে রাইস, ইকোনমিক যে রাইসটা, এটা তো আমেরিকা দারুণভাবে কন্ট্রিবিউট করেছে। আমার তো মনে পড়ে 30 বছর আগে বা 25 বছর আগে, 20 বছর আগে আমি বেইজিং এ দেখেছি প্রচুর সাইকেল, মানে মোটর সাইকেল না, জাস্ট সাইকেল, বাইসাইকেল। এখানে সেই বাইসাইকেল তো ডিজাপিয়ার হয়ে গেছে, এবং এর কন্ট্রিবিউট তো আমেরিকার কন্ট্রিবিউশন। হ্যাঁ, আমেরিকার সমস্ত কাজবাজ তারা ওখানে দিয়েছে ওদেরকে। তারপর যদি আপনি দেখেন এই যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে তারা তো বড় মিত্র ছিল। চায়না সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার থেকে মিত্র, এবং সেই মিত্রতা তো অনেকদিন ধরেই ছিল। এই অতি সম্প্রতি আপনার এই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এসে, মানে প্রথম ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে, তখনও কিন্তু এত পরিমাণের অতটা শত্রু হয়নি। হ্যাঁ, তখন সে এই যে ট্রেড যে ইমব্যালেন্স, সেই ইমব্যালেন্সের কথাটা বলা শুরু করলো, এবং সে কারণে কিছু পদক্ষেপ নেওয়া শুরু করলো। বাইডেন সেটা কন্টিনিউ করলো, এবং ট্রাম্প আবার ফিরে এসে সেটাকে জোরদার করছে। হ্যাঁ, এখন আপনি যেটা বলেছেন, মানে ট্রাম্প আবার ফিরে এসে এই যে ট্যারিফের ব্যাপারে যেটা করেছে, মানে ট্যারিফ এমন ভাবে দিয়েছে। হ্যাঁ, আমরা তো ভেবেছিলাম যে ট্রাম্পের সাথে পুতিনের যে বন্ধুত্ব, তো পুরনো বন্ধুত্ব, হ্যাঁ, সেটা হয়তো মানে এটা হয়তো অনেকে ভেবে, আমি ঠিক ভাবিনি। কারণ আমি যেটা ভেবেছি সেটা হচ্ছে পুতিন অত্যন্ত চালাক লোক, এবং তার যে মানে পলিটিক্যাল অ্যাকুইপমেন্ট, সেটার সাথে আমাদের প্রেসিডেন্টের কোনো তুলনা হয় না।
হয়তো দেখা যাবে তাকে ম্যানিপুলেট করবে, এবং সেটাই সে মানে করার চেষ্টা করেছে, যার ফলে ইদানিং ট্রাম্পও কিছুটা মানে তার বিভ্রান্তিটা সে ধরতে পেরেছে, যে তাকে মানে আহ, পুটিনকে যেভাবে আমি ভেবেছিলাম যে আমার বন্ধুত্বের কারণে তাকে দিয়ে কিছু করানো যাবে, যুদ্ধটা বন্ধ করা যাবে, সেটা সে এখন দেখতে পাচ্ছে যেটা এটা সম্ভব না। যার ফলে এখন হয়েছে কি, আপনার চায়না, রাশিয়া, তার সাথে আরো অনেকে যোগ হয়েছে। মানে ভারতের কথা তো কয়েক মাস আগে আমরা চিন্তা করতে পারিনি যে ভারত চায়নার সাথে তার বন্ধুত্ব হবে, মানে চায়নার সাথে ভারতের বন্ধুত্ব এবং আমেরিকার বন্ধুত্ব এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, এটা তো আমরা কল্পনা করতে পারিনি। এখন ব্যাপার হলো, আমাদের প্রেসিডেন্ট তো আনপ্রেডিক্টেবল, আবার অনেক দিক দিয়ে প্রেডিক্টেবল। তার এই আনপ্রেডিক্টেবিলিটি ইজ প্রেডিক্টেবল। তো সে তো এটা পুশ করছে আর কি, মানে পুশ করে সবাইকে আমেরিকা থেকে সরিয়ে দিচ্ছে। এই তার আমেরিকা ফার্স্ট পলিসি দিয়ে সে তার মিত্রদেরকেও কিন্তু দূরে সরিয়ে দিচ্ছে, যার ফলে এটা আপনার পুটিনের জন্য বা শি জিনপিং এর জন্য, এটা তার জন্য মানে কি বলবো, এটা একটা বড় ধরনের গিফট। এবং সেখানে দেখেন এই যে ব্রাজিলকে সরিয়ে দিয়েছে, আপনার তার যারা মিত্র তারাও খুব একটা যে খুশি, কানাডা খুশি না তার প্রতি, ইউরোপিয়ান ইউনিয়ন খুশি না। হ্যাঁ, কাজেই আমার মনে হয় তার মিত্ররাও পর্যন্ত অপেক্ষা করছে যে এই 4টে বছর কোনো মতে পার হলে আর একটা আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন আসলে আমাদের সেই পুরনো দিনটা আমরা ফিরে পাবো। হ্যাঁ, তো ব্যাপার হলো, আপনার এই আমেরিকান পলিসি এটা যদি পার্মানেন্ট পলিসি হয়, আমার একটা আশঙ্কা সেটা হলো যে আমরা ট্রাম্পের ফার্স্ট 4 ইয়ার্স দেখেছি, 4 ইয়ার্সের পরে যখন বাইডেন আসলো, বাইডেন আসার পরে আমি দেখলাম যে বাইডেনের ফরেন পলিসি খুব একটা যে ডিফারেন্ট ট্রাম্পের ফরেন পলিসি থেকে, তা না। আমি দেখলাম যে ট্রাম্পের যে পাগলামিটা, সেই পাগলামিটা বাইডেনও দেখলাম কন্টিনিউ করা শুরু করেছে। এবং এই পরবর্তীতে যদি কোনো ডেমোক্রেটিক অ্যাডমিনিস্ট্রেশন আসে বা ভিন্ন একটা, অবশ্যই মানে রিপাবলিকান রাষ্ট্রের তো একটা ভিন্ন প্রেসিডেন্টই আসবে, তারাও যদি এটা কন্টিনিউ করে, তাহলে আমি জানি না যে এই যে গত 100 বছরের যে ওয়ার্ল্ড অর্ডার ছিল, আমেরিকা লেড ওয়ার্ল্ড অর্ডার, এটা হয়তো আপনার আর থাকবে না। হয়তো দেখা যাবে এই যে ব্রিক্স আছে, ব্রিক্সের একটা কারেন্সি ওরা যদি শুরু করতে পারে, দেখা যাবে যে মানে ডলার হয়তো রিজার্ভ কারেন্সি থাকবে না। এবং ব্রিক্স যদি চতুর হয়, তাহলে এই IMF এর মতো বা ওয়ার্ল্ড ব্যাংকের মতো যদি একটা দাতা সংস্থা গঠন করে একটা বা দুটো, হ্যাঁ, তখন দেখা যাবে যে আপনার ওই ডলারের দৌলত্ব আর থাকছে না, আপনার ওই ওয়ার্ল্ড ব্যাংক বা IMF এর দৌলত্ব থাকছে না। হ্যাঁ, তখন আমেরিকা অনেকটা বিপদের মধ্যে পড়বে। জি, প্রফেসর ডক্টর মোস্তফা সরওয়ার, মানে বিভিন্ন শত্রু দেশও হচ্ছে বন্ধু হয়ে যাচ্ছে আমেরিকার বিপক্ষে, আর আমেরিকার যারা বন্ধু তারা শত্রু হয়ে যাচ্ছে। আবার শত্রুকে বন্ধু বানানো, বন্ধুকে শত্রু বানানো, মানে কূটনৈতিক যে সমীকরণটা, সম্পর্কের যে সমীকরণটা, সেটা না অনেক জটিল হয়ে যাচ্ছে। আপনি সামনের দিনগুলোতে আসলে এটি আমাদের দেশের জন্য শঙ্কা না সম্ভাবনা কিভাবে দেখেন? না, এটা আসলে শঙ্কার ব্যাপার, যেটা ডক্টর মুনীর মুস্তফা আলী সুন্দর করে বলেছেন। আমি শুধু একটু এলাবোরেট করব, কিছু অ্যাড করব। যে আমরা যদি দেখি, যে লক্ষ্য করে দেখি যে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কটা ভালো করার জন্য, কারণ ভারত কিন্তু ছিল সবসময় রাশিয়ান, যেটা USSR, যেটা অরিজিনাল ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক, তাদের সঙ্গে অ্যালাইন ছিল। আমরা সেটা দেখছি, ওটা নেহেরু থেকে শুরু হয়েছে এবং ইট কেপ্ট অন কন্টিনিউইং। ওই মনমোহন সিং এর সময় এসে একটু এটা শিফট হওয়া শুরু করে, প্রাইম মিনিস্টার মনমোহন সিং এর সময়। এখন দেখা গেল যে এতদিন ওই মনমোহনের পর থেকে যে কাল্টিভেশন করা শুরু করেছে যুক্তরাষ্ট্র, সেই কাল্টিভেশনটা প্রায় মানে কনক্লুশনে চলে আসছিল। ভারতের সঙ্গে গভীর বন্ধুত্ব, এমনকি মানে এমন একটা প্ল্যান করেছিল বাইডেনের সময়। আমাদের যদি আমরা রিকল করি, যে ডেটা সেন্টার যেটাকে আমরা বলি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের AI, সে যে বিশাল কমপ্লেক্স, একদম মোদির নিজের যেটা রাজ্য, যেটা গুজরাটে,
গুজরাটে করার প্ল্যান করেছিল, এবং যেখানে তাইওয়ান থেকে যে হাই কোয়ালিটি চিপস মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দরকার হবে সেগুলো ম্যানুফ্যাকচারিং ইন্ডিয়ার থেকে চলে আসছিল। মানে এমন একটা বন্ধুত্ব হচ্ছিল যে দুটো দেশ, এবং আমরা দেখলাম যে তারই ফলশ্রুতিতে যে যখন এখানে ভারতীয়দের একটা বিরাট সম্মেলন হলো, সেখানে মোদি আসলো, সেখানে ডোনাল্ড ট্রাম্প গেল, হ্যাঁ, এবং তারা বন্ধু। এবং শুধু তাই নয়, আমরা এই যে নির্বাচনটা গেল যেখানে ডোনাল্ড ট্রাম্প খুব ভালো করেছে, তাতে কিন্তু ভারতীয়রা একদম একচেটিয়া ভোট দিয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। আচ্ছা, এই সমস্তের পরিপ্রেক্ষিতে এমনি একটা ব্যাকগ্রাউন্ড থেকে, পটভূমি থেকে আমরা হঠাৎ দেখলাম যে 180 ডিগ্রি ফেজ শিফট। এখনো আমরা 180 ডিগ্রি বলতে পারবো না, ভিতরে ভিতরে বন্ধুত্বের চলছে। যেমন ধরুন, মোদি ইজ ভেরি ইন্টেলিজেন্ট। সে করেছে কি, সে দেখুন মানে মানে গেছে, যেটা মানে ওদের যে ইকোনমিক কোঅপারেশন কাউন্সিলের মিটিং এ গেছে, কিন্তু সে কিন্তু প্যারেডে যোগদান করে, হি লেফট দ্য প্যারেড। আবার সে যাওয়ার আগে জাপান ঘুরে গেছে, যেটা যুক্তরাষ্ট্রের গভীর গভীর বন্ধু। কাজে সে একটা এখনো ব্যালেন্স মেনটেন করার চেষ্টা করছে। কাজে এখনো কিন্তু আমরা প্রেডিক্ট করতে পারবো যে ডোনাল্ড ট্রাম্প তাকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে, তাতে মোদি যে একদম চলে যাবে সেটা আমার মনে হচ্ছে না। কারণ মোদি খুবই খুবই চালাক লোক, খুবই ইন্টেলিজেন্ট পার্সন। চিন্তা করে দেখুন কি ব্যাকগ্রাউন্ড থেকে কোথায় উঠেছে এবং ভারতীয় ইকোনমি কোন পর্যায়ে নিয়ে গেছে। তো এমনি এক নেতা যার নিজের ব্যক্তি স্বার্থ নেই, এটা কিন্তু একটা আমাদের ধরতে হবে যে উনি বিবাহিত নন, ওনার নামে কোনো করাপশন চার্জ নাই, জিরো। তো এমনি একটা লোকের সাহসও থাকবে, কারণ সে তো ভয় পায় না, আবার সে খুব চালাক। কাজে আমার যেন মনে হচ্ছে যে এই মুহূর্তে এটা বলা খুবই কঠিন যে একটা বাইপোলার সিস্টেম তৈরি হয়ে যাবে, যে একদিকে যুক্তরাষ্ট্র আর অন্যদিকে এরা চীন, রাশিয়া এবং ভারত এবং অন্যান্য দেশগুলো, ব্রাজিল ট্রাজিল সহ। ডক্টর মুনির খুবই ভালো বলেছেন যে চীন, যেটা আপনি লক্ষ্য করে দেখুন আমাদের বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সময় যে যুক্তরাষ্ট্র আমাদেরকে পুরো সমর্থন করলো না, কি কারণ? চায়নাতে যাবে না, পাকিস্তান অ্যাসিওর করেছে যে তারা চীনের সঙ্গে আমেরিকার বন্ধুত্ব করে দেবে। পিং পং ডিপ্লোমেসি আপনাদের যদি মনে থাকে, হ্যাঁ, সেই পিং পং টিমের পিং পং ডিপ্লোমেসির জন্য আমেরিকা আমাদেরকে সমর্থন করলো না, নিক্সন আমাদের বিরুদ্ধে চলে গেল চায়নার সঙ্গে বন্ধুত্ব করার জন্য। এবং এই চায়নাকে যে ইউনাইটেড নেশনসে পার্মানেন্ট সিটে এনেছে সেটা কিন্তু যুক্তরাষ্ট্র। আগে বাধা দিচ্ছিল, সে আসতে পারে, ভেটো দিচ্ছিল, কিন্তু পরে যুক্তরাষ্ট্রই তাকে এই পজিশনে নিয়ে আসলো। এখন যে সে সিকিউরিটি কাউন্সিলের পার্মানেন্ট মেম্বার, এটা কিন্তু যুক্তরাষ্ট্রেরই অবদান। তারপরে আবার অর্থনৈতিক কোঅপারেশন। আমি কিন্তু 1996-এ আমি একটা ডেলিগেশন লিড করে গিয়েছিলাম, নেতৃত্ব দিয়েছিলাম চায়না, একদম প্রথম পর্যায়ে যখন আমেরিকানরা যাওয়া শুরু করে 1986-এ। এবং আমার ডেলিগেশনে ছিল মাল্টি ন্যাশনাল গ্রুপ, যেমন আমরা ফ্রান্স, কানাডা, জার্মানি, ইংল্যান্ড, এটা আমি নেতৃত্ব করে দিয়েছিলাম ওখানে। এবং তখনই আমি দেখেছি যে যুক্তরাষ্ট্রের যে প্রভাব মানে অলরেডি বৃদ্ধি পাচ্ছে, এবং যুক্তরাষ্ট্র একদম মানে বন্ধুত্বের হাত খুলে দিয়েছে। যেমন ধরুন, তখন কিন্তু অলরেডি আমি যখন ওখানে, তখন আমি দেখছি যে চাইনিজ পেট্রোলিয়ামকে তারা দিয়েছে IBM এর লেটেস্ট এডিশন অফ কম্পিউটার, ওখানে কিন্তু প্রতিষ্ঠিত করেছে। কাজী মানে মানে এখন যে কে কার শত্রু আপনি লক্ষ্য করে দেখুন যে চীন কিন্তু আমাদের বন্ড করে, যে ট্রেজারি বন্ড যে আমাদেরকে ধার দিয়েছে, সেটা প্রায় অ্যাবাউট $1 ট্রিলিয়ন কমেছে আগের চেয়ে। আগে ট্রিলিয়নের বেশি ছিল, এখনো কিন্তু অ্যারাউন্ড দেয়া এটা আছে। তার অর্থ আমাদের কিন্তু ঋণ দিয়েছে চীন, আমরা তাদেরকে টেকনোলজি সাপোর্ট দিচ্ছি, এবং তারা এখন কিন্তু আমাদের কম্পিটিটরস হয়ে যাচ্ছে। এটাই হলো ভবিতব্য। যেমন ধরুন, আমরা জাপানিজদেরকে গাড়ি বানানো শিখিয়েছি, কিন্তু আমরা জাপানের কাছে গাড়ি বানানোতে হেরে গেছি। এখন তো এখানে আপনি বাইরে গেলে দেখবেন টয়োটা, হন্ডা ইত্যাদি ইত্যাদি, সুবারু, এই সমস্ত। আবার আমরা আর জাপানিজরা মিলে একে হেল্প করেছি, সাউথ কোরিয়াকে গাড়ি বানাতে। এখন দেখুন মানে সাউথ কোরিয়ান গাড়ি
আপনার চায়নাকে মানে ইকে চ্যালেঞ্জ করছে, জাপানকে, আমাদেরকে তো করবে। কাজে পৃথিবীর যে এই চলমান প্রবাহমান পৃথিবীতে কে কার বন্ধু, কে কার শত্রু, কোথায় পোলারাইজেশন, কোথায় মাল্টিপোলারাইজেশন, এগুলো কিন্তু প্রেডিক্ট করা দারুণ দারুণ কঠিন। আমার যেন মনে হচ্ছে যে বর্তমানের যে পলিসি, আমি কিন্তু পছন্দ করছি না যে বন্ধুদেরকে ঠেলে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে। যেমন ধরুন ভারত, যেমন ধরুন ইউরোপিয়ান ইউনিয়ন এবং অন্যান্য, যেমন ব্রাজিলের সঙ্গে আমাদের এত সম্পর্ক, আমাদের লাভ হয় ট্রেডে, কিন্তু তার উপরে আমরা টেরিফ বসিয়ে দিয়েছি, কারণ ওই যে বলসোনারো হলো ট্রাম্পের বন্ধু। এই ব্যক্তিগত বন্ধুত্বের জন্য সে ওই মাগা মুভমেন্টকে সমর্থন করে এক্সট্রিম রাইটে, এবং লুলা একটা মানে কি লিবারেল ডেমোক্রেটিক সোশ্যালিস্ট অ্যালায়েন্স। কাজে তাকে জব্দ করার জন্য ট্যারিফ বাড়িয়েছে, কিন্তু আমরা বেশি ওখানে রপ্তানি করি। বুঝছেন ব্যাপারটা? মানে মানে আশ্চর্য ব্যাপার, যেখানে মানে রেয়ার কেস যুক্তরাষ্ট্রের ট্রেড ব্যালেন্স এক্সেপ্টিং আরব কান্ট্রিজ, কারণ আরব কান্ট্রিজ তো বাইরে কিছু দিতে পারে না, শুধু কেনে, কারণ ওখানে আমাদের সারপ্লাস। কিন্তু এই আরবদেরকে বাদ দিয়ে যদি আপনি দেখুন, এই ব্রাজিলে আমাদের কিন্তু ছিল, আমাদের কিন্তু পজিটিভ ছিল ট্রেড, কিন্তু সেখানে ট্যারিফ দিচ্ছে। এই সমস্ত নীতির জন্য আমার যেন মনে হচ্ছে যে যুক্তরাষ্ট্র একা হয়ে যেতে পারে। কিন্তু কে জানে, সামনে নির্বাচনে যদি অন্য কোনো রিপাবলিকান মানে আসবে, রিপাবলিকান অথবা ডেমোক্র্যাট, তারা হয়তো এই ধরনের পলিসি পছন্দ করবে না, তখন কিন্তু আবার রিশাফলিং হয়ে যেতে পারে। কাজে আমি আমি এখন কনক্লুড করব না যে সত্যি ওইদিকে একটা বিরাট মানে চায়না, ভারত এবং রাশিয়া এবং অন্যান্যরা মিলে আমাদের প্রতি চ্যালেঞ্জ হচ্ছে। কিন্তু আমি খুব আশাবাদী, আই এম ভেরি অপটিমিস্টিক যে, এবং আমি চাই যে যুক্তরাষ্ট্র থাকবে সবচেয়ে ডমিনেটিং পাওয়ার, এবং আমার মনে হচ্ছে সেটাই হবে। জি, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। প্রফেসর ডক্টর মনির মুস্তফা আলী, আপনার মন্তব্য শুনবো, সেই সাথে একটু যুক্ত করবেন কিনা যে ডক্টর মুস্তফা সরোয়ার আশার কথা বলছেন, আমরা ধরেই নিচ্ছি সেরকম আশা ভঙ্গের মতো কোনো ঘটনা ঘটছে না, কিন্তু এই যে চায়না, রাশিয়া কিংবা ভারতের বর্তমান যে মুভমেন্ট, আমরা সবসময় ডোনাল্ড ট্রাম্পকে দেখেছি যে একটু ইগো নিয়ে চলতে, একটু অ্যাটিটিউড নিয়ে চলতে, কিংবা তিনি আসলে খুব সহজভাবে সবকিছু নেন না, কিংবা একটা চাপের রাজনীতির মধ্যে রাখতে পছন্দ করেন, শত্রু হোক কিংবা বন্ধু হোক। আপনার কাছে কি মনে হয় যে বর্তমানে আসলে এই দেশগুলোর যে মুভমেন্ট চলছে, এটিকে ট্রাম্প কিভাবে নেবেন? তিনি কি সুর নরম করবেন, নাকি আবার সেই হুমকির রাজনীতি, চাপের রাজনীতিতে যাওয়ার একটি প্রচেষ্টা করবেন, নাকি আমেরিকা এখানে এসে আসলে সেই সাহস খুব একটা পাবে না? কি মনে হয়? ট্রাম্পের ব্যাপারটা তো ভিন্ন, এটা তো আনপ্রেডিক্টেবল, যেটা আমি আগেই বলেছি। তবে ভারতের ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। এই যে সরোয়ার ভাই বললেন রিচার্ড নিক্সনের কথা, যে চায়নার সাথে বন্ধুত্ব করার জন্য পাকিস্তানকে যেভাবে সাপোর্ট দিল আর কি। রিচার্ড নিক্সন খুব অ্যান্টাই ইন্ডিয়ান ছিল, সে তো ইন্দিরা গান্ধীকে গালিগালাজ পর্যন্ত করতো, যেটা আমরা শুনেছি। কিন্তু তারপরে অনেকগুলো প্রেসিডেন্ট আপনার ভারতকে, ইন্ডিয়াকে আপনার সেই রাসান বলয় থেকে আপনার পশ্চিমা বলয় আনার জন্য এত ইফোর্টস তারা ব্যয় করেছে। ব্যয় করতে করতে আমি ভাবলাম যে ট্রাম্পের আমলে সেটা একেবারে কনক্লুডেড হয়ে গেল। সে যেভাবে মোদীকে যেভাবে আলিঙ্গন করলো, সে ইন্ডিয়ায় গিয়ে সেই যে স্টেডিয়াম উদ্বোধন করলো, সেই যে তাদের দুইজনের মধ্যে যে দোস্তি, আমরা ভাবলাম যে ভারতের সাথে আমেরিকার এই অতীতের প্রেসিডেন্টগুলোর যে প্রসেসটা ছিল তাদের বলয় আনার, সেটা সমাপ্তি করলো আর কি। ট্রাম্প সেটাকে একটা মানে ফাইনাল রূপ দিল। এবং সেটা ভারত, ইন্ডিয়া যখন রাসায়ন অয়েল কিনেছে বাইডেনের আমল থেকে তো শুরু হয়েছে, তো সেটা তো আমি তো মনে করতাম যে সে আরো খুশি, তার বন্ধুর অয়েল তারা কিনছে, সে রাদার খুশি। হ্যাঁ, এখন অখুশি হওয়ার কারণ আছে। সে কারণটা হচ্ছে যে পুতিন তার কথা শুনছেন না, কিন্তু তার জন্য তো তাদেরকে সময় দিতে হবে, তার সাথে গোপনে কথাবার্তা বলতে হবে। দেখেন, এখানে আমি একটা কথা বলবো, সেটা হলো এই যে আমেরিকান বন্ধুত্বের যে রিলায়েবিলিটি, এটা দেখেন আপনি আমেরিকার এই ফরেন পলিসির আপনি 100-200 বছরের ইতিহাস পড়েন, এরা যতগুলো ট্রিটি করেছে প্রত্যেকটা ট্রিটি তারা ভঙ্গ করেছে। হ্যাঁ, রিলায়েবিলিটির দিক দিয়ে এদের রেকর্ড কিন্তু এত খারাপ
যে এদেরকে রিলায়েবল বন্ধু হিসেবে নেওয়া যায় না। হ্যাঁ, আজ আপনি তার বন্ধুত্বের হাত বাড়ালেন, তারা বন্ধু হিসেবে মেনে নিল, দেখা গেল যে ওই যে ওটাকে কি বলে, মানে ব্যাক বাইটিং আর কি। আমেরিকা কিন্তু ব্যাক বাইটিং এর সাংঘাতিক পটু। হ্যাঁ, আজ আপনি বন্ধু আছেন, কালকে আপনাকে তারা নিজেদের সাথে ছুড়ে মারতে একটুও দ্বিধা করে না। এবং এইটা কিন্তু আমেরিকার ভবিষ্যতের জন্য আমি মনে করি না খুব ভালো। এই যে ইন্ডিয়াকে যেটা করলো, ইন্ডিয়া যদি এই সারা ভাই যখন বললেন যে সে কিছুটা ইয়ে রেখেছে, মোদি কিছুটা খুবই স্মার্ট পলিটিশিয়ান, হ্যাঁ, সে হয়তো ওই চাইনিজ ইসে পুরোপুরি যাবে না যদি নাকি আমেরিকা তাদেরকে সেই দূরেই রাখে। ওই 50% ট্যারিফ যদি বহালই রাখে আজীবন, তাহলে তো তার তো কোনো উপায় নেই। হ্যাঁ, কিন্তু ইন্ডিয়াকে আবার আমেরিকার দিকে টেনে আনা যাবে, কিন্তু তারা তো একটু সাবধান হয়ে যাবে। আমেরিকা যাদেরকেই টানুক না কেন, তারা জাতীয় স্বার্থে আসবে, কিন্তু তারা আবার ওই যে মনে মনে একটা চিন্তা করে রাখবে যে আমেরিকাকে তো পুরোপুরি বিশ্বাস করা যায় না, এরা তো অতীতে বিশ্বাস ভঙ্গ করেছে। হ্যাঁ, আপনার এটা একটা মানে আমেরিকার রেকর্ড। হ্যাঁ, আমি সাম্প্রতিককালে যদি এই যে আজকে আর একটা কথা শুনতে পাচ্ছি যে আপনার এই যে জেসিপিওএ আপনার যে ইয়েটা হয়েছিল ইরানের যে তাদের নিউক্লিয়ার ইয়েটা প্রোগ্রামটা কার্ভ করার জন্য যেটা হয়েছিল, সেটা এক্সপায়ার হয়ে যাবে আগামী মাসে। হ্যাঁ, তো ওই যে স্ন্যাপ ব্যাক যে স্যাংশনটা ছিল, সেটাকে ওই স্ন্যাপ ব্যাক করার চেষ্টা করছে আপনার ইংল্যান্ড, ফ্রান্স আর জার্মানি। হ্যাঁ, এখানে দেখেন ওই টিটিটা মানে আমেরিকা না হলে তো ওটা আজও বহাল থাকতো, এবং ইরান তো সেই ওই টিটিটার যে সমস্ত শর্তগুলো ছিল, শর্তগুলো তারা 100% পালন করে চলছিল। হ্যাঁ, এখানে দেখা গেল যে মানে ইউনাইটেড স্টেটস সেটা ভঙ্গ করেছে। হ্যাঁ, আমরা অতীতে অনেক টিটি আমি জানি, এই যে চাইনিজ এক্সক্লুশন অ্যাক্ট আছে, হ্যাঁ, চায়নার সাথে অনেক টিটি ছিল, চায়নাকে অনেক কাজে লাগিয়েছে। আপনার দেখেন এই যে চাইনিজ এক্সক্লুশন অ্যাক্টটা আপনার আমেরিকা যখন ইয়া পেল, সোনার খনি পেল, এই যে ক্যালিফোর্নিয়ায়, যে ক্যালিফোর্নিয়াকে যুদ্ধ করে মেক্সিকোর থেকে নিয়ে আসলো, মানে সিনাই নিয়েছিল, সেখানে সেই সোনার খনিতে কাজ করার জন্য তাদের নিজেদের লোক তো কাজ করতে পারবে না, চাইনিজ লোকটা খুব কর্মঠ, তাদেরকে নিয়ে আসা হোক, তাদেরকে নিয়ে আসা হলো, তাদেরকে প্রমিস করা হলো, তাদেরকে দেশের সিটিজেনশিপ দেওয়া হবে, গ্রিন কার্ড দেওয়া হবে। যখন কাজটা শেষ হয়ে গেল তখন তাদেরকে বললো যে না, তোমরা ফেরত যাও। হ্যাঁ, তখন আবার ইন্টারকন্টিনেন্টাল রেল রোড কনস্ট্রাকশন শুরু হয়ে গেল। তখন দেখলো যে না 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 না, এদের ফেরত পাঠানো ঠিক হবে না, এই রেল রোডটাকে তৈরি করছে। হ্যাঁ, আবার তাদেরকে ই করলো, তাদেরকে দিয়ে কাজ করালো, তাদেরকে আবার প্রমিস করা হলো। জি, প্রফেসর ডক্টর মনির মুস্তাফা আলী, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, খুব অল্প সময় দিতে পারবো, আর আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এই মানে আপনি যদি দেখেন ইউনাইটেড স্টেটসের ইতিহাস, যাদের সাথে টিটি করেছে, এই যে মেক্সিকোর ল্যান্ডগুলো দখল করলো, সেখানে তো মেক্সিকান লোক বাস করতো, তাদেরও একটা টিটি করলো, যেটাকে বলে টিটি অফ গুয়াদালুপ হিডালগো। এই তোমরা সিটিজেন হবে, ইউএস সিটিজেন, তোমরা 2 বছরের মধ্যে ডিসিশন নাও, তোমরা যদি সিটিজেন হতে চাও তোমাদেরকে আমরা সিটিজেনশিপ দিল। সে 2 বছরের মধ্যে সেই টিটিটাও এরা বাঞ্চাত করলো, না 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 না, আমরা ভুল করেছি, তোমাদেরকে সিটিজেনশিপ দেওয়া হবে না, তোমরা মেক্সিকোতে চলে। এরকম আপনি দেখবেন যে ইউনাইটেড স্টেট যাদের সাথেই যে টিটি করেছে সবগুলি তারা ভঙ্গ করেছে। কাজেই আস্থাশীলতার দিকে আপনি যদি বিচার করতে যান, তাদেরকে মানুষ আস্থা করতে পারে, তাদেরকে বিশ্বাস করতে পারে না, এবং এই যে ভারত তো সেটাই দেখলো। জি নিশ্চয়ই, জি নিশ্চয়ই। অসংখ্য ধন্যবাদ। দুজন অতিথির পর্যালোচনা শুনছিলাম, আজকের মতো সময় শেষ হয়ে গেছে। দুজনের প্রতি কৃতজ্ঞতা সময় দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। ধন্যবাদ জানাবো দর্শকদেরকেও। আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে এই ছিল আজকের মতো। টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সঙ্গেই থাকুন সবসময়। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।